ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শুরু থেকেই চীন অত্যন্ত সতর্ক অবস্থান নেয়। একদিকে তারা প্রকাশ্যে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগও বন্ধ করেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ চলাকালে চীন নিজেকে কোনো পক্ষের সামরিক মিত্র হিসেবে নয়, বরং সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। এই কৌশলটি ছিল অত্যন্ত হিসাবী, কারণ চীন জানত যদি তারা সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত বাড়বে। আবার যদি ইরানকে ছেড়ে দেয় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘমেয়াদী প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। ফলে বেইজিং এমন একটি অবস্থান নেয় যেখানে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় থাকে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনার দরজা খোলা রাখে। এ কারণে যুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা একের পর এক বেইজিং সফর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সবাই ইরান যুদ্ধের সময় চীন সফর করেন। এটি শুধু কূটনৈতিক ব্যস্ততা ছিল না, বরং এটি ছিল একটি প্রতীকী বার্তা। আর সেই বার্তাটি হলো বিশ্বের বড় সংকটগুলোতে এখন আর শুধু ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকছে না আন্তর্জাতিক সম্প্রদায়। আরও অবাক করার মতো বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই প্রকাশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শি পুরো সংকট জুড়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন। আন্তর্জাতিক রাজনীতিতে এমন মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী। এটি বেইজিংয়ের কূটনৈতিক সাফল্যের একটি বড় উদাহরণ। তবে চীনের আরেকটি বড় সাফল্য ছিল অর্থনৈতিক। ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে ভয়াবহ উদ্বেগ তৈরি হয়, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে চীন এই সংকট তুলনামূলকভাবে খুব ভালোভাবেই সামাল দিতে সক্ষম হয়। এর পেছনে ছিল কয়েকটি বড় কারণ। প্রথমত, চীনের বিশাল কৌশলগত তেল মজুত রাখা, দ্বিতীয়ত বৈদ্যুতিক যানবাহনের দ্রুত বিস্তার, তৃতীয়ত নবায়নযোগ্য জ্বালানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ফলে অনেক দেশ যখন জ্বালানি নিয়ে উদ্বিগ্ন, তখন চীন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে ছিল। চীনের অর্থনৈতিক ও আন্তর্জাতিক কৌশলগত কারণে এখন মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। চীনের অনেক বিশ্লেষকও স্বীকার করছেন, মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রই সবচেয়ে শক্তিশালী বহিরাগত শক্তি। কিন্তু আগের তুলনায় সে আধিপত্য কমেছে। আর ঠিক এই জায়গাতেই চীন সুযোগ দেখতে পাচ্ছে। বেইজিং দীর্ঘদিন ধরে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার কথা বলে আসছে, অর্থাৎ এমন একটি বিশ্ব যেখানে একটি মাত্র দেশ নয়, বরং একাধিক শক্তি প্রভাব বিস্তার করবে। ইরান সংকটের পর অনেক দেশের কাছে ইরানের এই ধারণা আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি সত্যিই নতুন বৈশ্বিক নেতা হতে চায়? মজার বিষয় হলো, বেইজিং আনুষ্ঠানিকভাবে কখনোই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে নাই, বরং তারা দাবি করে তারা আধিপত্য নয়, সহযোগিতা ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা চায়। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বের প্রতিটি বড় সংকটের পর চীনের কূটনৈতিক প্রভাব ধীরে ধীরে বাড়ছে, আর ইরান যুদ্ধ সেই প্রক্রিয়াকে আরও দ্রুত করেছে। এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা হলো, বিশ্ব রাজনীতির কেন্দ্র ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও শক্তিশালী, কিন্তু চীনও আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়। মধ্যপ্রাচ্যের এই সংকট দেখিয়ে দিয়েছে, আগামী দিনে বিশ্ব ব্যবস্থা সম্ভবত একক নেতৃত্বে নয়, বরং একাধিক শক্তির প্রতিযোগিতা ও ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকবে। আর সেই নতুন বিশ্বে চীন যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে, তা নিয়ে সন্দেহের সুযোগ খুবই কম।